আজ আমার অতিথি জনতা দল ইউনাইটেডের রাজ্য সভাপতি প্রবীণ রাজনীতিবিদ অমিতাভ দত্ত। অমিতাভ দা, নীতিশ কুমার তেজস্বীকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন। এরপরে তিনি ভারত ভ্রমণে বেরোবেন যে বিজেপি বিরোধী একটা সার্বিক ঐক্য এবং সার্বিক জোট যদি করে তোলা যায়। তো আরজেডি বলছে নীতিশ যেতেই পারেন, তার আগে মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে পদত্যাগ করুন, তেজস্বীকে ইনস্টল করুন, তারপরে উনি ওনার সর্বভারতীয় অ্যাম্বিশন যা আছে সেটা ফুলফিল করুন। একটা স্পেশাল বিমানও কেনা হয়েছে। এটা নীতিশের এই দৌত্য কতটা সফল হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নীতিশের সম্পর্ক খুব মসৃণ বলে আমার মনে তো হয় না। কি মনে হচ্ছে আপনার? দেখুন, যদি আপনি এই ভোট হিসাবে দেখেন তাহলে এই বিরোধী ঐক্য কিন্তু খুব একটা কার্যকরী কিছু আপনি মনে করতে পারবেন না। অখিলেশ যাদব, তার আর পশ্চিমবাংলায় ভোট ব্যাংক তো কিছু নেই, ব্র্যান্ড ভ্যালু যা আছে প্রাক্তন মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের। নীতিশ কুমার ক্ষেত্রেও তার বাইরে কিছু না। তেজস্বী যাদব, লালু যাদব বা স্টালিন পশ্চিমবাংলায় এসে প্রচার করলে ভোট ব্যাংকে সরাসরি কোনো প্রভাব পড়ার কোনো সুযোগ নেই। লড়াইটা মূলত যারা রিজিনাল পার্টি আছে, তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির লড়াই, নীতিশ আরজেডির সাথে বিজেপির লড়াই, আবার অখিলেশের সাথে বিজেপির লড়াই, স্টালিনের সাথে বিজেপির লড়াই। তাহলে এরা নিজেদের জায়গাগুলো লড়ে যত সিট আনতে পারবে তাদের সামেশান বিজেপির সাথে কম্পারেবল হবে। একসময় আমরা বিরোধী ঐক্য যেটা দেখেছিলাম, সেই বিরোধী ঐক্য বলতে গেলে বিভিন্ন জায়গায় প্রত্যেকেরই। এখন কংগ্রেস ব্যতিরেকে অন্য কারোর কোনো ভোট শেয়ারিং কোনো রাজ্যে অন্তত আমার চোখে পড়ছে না, অন্য রাজ্যে এটা নেই। তবে এটা হ্যালো তৈরি হতে পারে, অনেক লোক একসাথে এলে জনমানসে দৃষ্টি আকর্ষণ করতে পারে, নাও করতে পারে। সে 2019 নাও করতে পারে, তাই জন্য আমি বলছি করতে পারে, নাও করতে পারে। নীতিশের কি মানে গেম প্ল্যানটা কি আপনার দলের নেতা মুখ্যমন্ত্রী? সে ওনার গেম প্ল্যান এটা আমি তো এইখানে বসে বলতে পারবো না। উনিও প্রধানমন্ত্রী পদের দাবিদার। এখন কে নয়, সবাই দাবেদার। তবে এই দাবেদারিটা খুব কারোরই, আমি রাজনীতির প্রাঙ্গণ থেকে বলছি, অনেকটা নিরপেক্ষভাবেই বলছি, খুব বাস্তবায়িত নয়, মানে বাস্তবোচিত নয়। বাস্তবায়িত হবে কি হবে না আলাদা কথা, কিন্তু বাস্তবোচিত নয়। এখন দুটো জায়গায় লোকে কাউন্ট করে। একটা হচ্ছে দেবগৌড়া 45টা সিট নিয়ে এমপি হয়েছিলেন, 28টা সিট নিয়ে গুজরাল হয়েছিলেন। এটা অনেকে ভাবতে পারে যে আমিও তাহলে 20-25টা 10টা 12টা 15টা, জনতা দল ইউনাইটেড যদি সব সিটেও যেতে, আমার তো মনে হচ্ছে 15টার বেশি সিট লড়বে না বিহারের বাইরে থেকে কোথাও জিতবে না। এগুলো মানে এক ধরনের ফিউটাইল এক্সারসাইজ নয়? আপনার কি মনে হয় ভোটের আগে তো গা গরম করে নেওয়ার একটা, না যেটা দরকার ছিল, যেটা দরকার ছিল, দেখুন যেটা দরকার ছিল, এটা আমি সব বিরোধী দলেরই একটা জায়গা আছে, সেটা হচ্ছে লড়াইটা হয় শাসক ভার্সেস জনগণ, বিরোধীর লড়াই হয় না। ডেমোক্রেসি এমন একটা জায়গা, সেখানে বিরোধী জোট তো থাকে, বিরোধী দল থাকে, কিন্তু মানুষ আপামর জনসাধারণ, যেটা ডেমোক্রেসি, যেখান থেকে ভোট বা তার ক্ষমতা, দে আর অপোজিট টু দি রুলিং পার্টি। কারণ যেই মুহূর্তে একটা লোক ক্ষমতায় চলে যায়, তাকে মানুষ এবার ওয়াচ করতে আরম্ভ করে পক্ষ বিপক্ষ, এবং এই বিপক্ষ জায়গাটা দেখবেন এনর্মাসলি বাড়তে থাকে। একটা রাজনৈতিক ব্যক্তি, কপর্দক শূন্য রাজনৈতিক ব্যক্তি, তাকে ক্ষমতায় আসার পরে অর্থ অথবা পুলিশ কেন প্রয়োজন হয়? কারণ সাইড অফ পিপল, যেমন প্রেসেরও ভূমিকা থাকে হচ্ছে এগেনস্ট দ্য গভর্নমেন্ট। আজকে আমরা শুনি গদি মিডিয়া, তার মানে প্রেস অনেকটা ক্যাপচার্ড হয়ে গেছে বাই দি পিপল ইন রুলিং সিস্টেম। তেমনি আমাদের এই দেশে, সারা পৃথিবীতে এটা হচ্ছে লড়াই হচ্ছে যে রুলিং পার্টি ভার্সেস পিপল, অ্যান্ড পিপলের কাছে কে যাচ্ছে। আমি যদি কতগুলো জায়গা বলি, আমি এখানে দেখুন, ইন্দিরা গান্ধী হেরে গেছিলেন, দ্যার ওয়াজ নো অপোজিশন পার্টি,
দের ওয়াজ নো, আপনি এত বছর আগের কথা নিয়ে আসছেন, আনতে তো হবে। এবং বিশ্বনাথ প্রতাপ সিংয়ের সময় যেটা আমরা দেখেছি, কংগ্রেস শক্তিশালী না হলে কোনো অপোজিশন না আমি সেটা বলতে পারবো না, 150 না পেলে কিচ্ছু হবে না। না সেটা কংগ্রেসের পার্সপেক্টিভে, আমি কংগ্রেসের পার্সপেক্টিভে বলছি। এখন পিপল যদি ধরুন এই কর্ণাটকে কংগ্রেসকে বেছে নেয়, যেটা আমরা খবর শুনছি, তাহলে অ্যাসেম্বলিতে জিতবে। পার্লামেন্টে সেই লোকই যদি আবার বিজেপি 110টার উপরে পেয়ে আবার সরকার করবে, করুক, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু যে এখন রিপোর্ট আসছে, আমরাও যেটা জানছি বুঝছি, কর্ণাটকে বিজেপি ওয়াইপ আউট হয়ে যেতে পারে, এরকম ঘটেছিল। হবে না জনতা দলের সময় হবে না। রামকৃষ্ণ হেগড়ে চ্যালেঞ্জ আমি নেব না। রামকৃষ্ণ হেগড়ে সেই সময় একেবারে কংগ্রেসকে ধরাশায়ী করে দিয়েছিল। রিভাইভাল অফ জনতা দল ফ্রম উইথ দ্য হ্যান্ডস অফ রামকৃষ্ণ হেগড়ে, এটা ইতিহাস বলছে ওই সময়। এবং প্রথম পঞ্চায়েতি রাজ তো রামকৃষ্ণ হেগড়ে করেছিলেন, বামফ্রন্ট সরকার করেনি। কিন্তু যাই হোক, বিজেপি ওখানে আগের থেকে ভালো ফলাফল করবে ইনস্পাইট অফ অল দিস। এবং কংগ্রেস 150 না পেলে লোকসভায় কোনো বিজেপি বিরোধী জোট হবে না। না বিরোধী জোটের কথা না, এখন মানুষ যদি কংগ্রেসকে জেতায়, দেখুন একটা প্যাটার্ন এখন দেখা যাচ্ছে যেটা আগে দেখা যায়নি। অ্যাসেম্বলিতে ভোট দিচ্ছে একটা পার্টিকে, আবার পার্লামেন্টে ভোট দিচ্ছে অন্য পার্টিকে, একসঙ্গে ভোট হলেও হচ্ছে। উড়িষ্যাতে নবীন পট্টনায়ক যে ভোট পাচ্ছেন, তিনি লোকসভায় পাচ্ছেন না, অ্যাসেম্বলিতে পাচ্ছে। পশ্চিমবাংলায় ট্রেন্ডটাও আপনি দেখতে পাবেন। ভোট ব্যাংক পলিটিক্সটা হয়তো সারা ভারতবর্ষে সেই অর্থে আর রিলেভেন্ট নেই। মানুষ দিচ্ছে, ভোট দিচ্ছে, বুঝে দিচ্ছে। এটা ম্যাচুরিটি অফ ডেমোক্রেসি, যে আমি দেখলাম অ্যাসেম্বলিতে একে ভোট দিলে ঠিক আছে, পার্লামেন্টে একে ভোট দেবো। তাহলে কংগ্রেসের কথা যেটা বলছেন পার্সপেক্টিভে, সেটা কংগ্রেসের পার্সপেক্টিভে বলছেন, যেটা অপোজিশন ইউনিটের সাথে কথা নেই। এখন যদি অপোজিশন যদি ধরুন 300 ভোট সিট পেয়ে যায়, তাহলে বিজেপি স্ট্যান্ডস নোওয়্যার। আপনি বলেন কোত্থেকে পাবে? এবার যদি বিজেপি 300 সিট পেয়ে যায়, অপোজিশন ইউনিটি হলো না হলো কিছু যায় আসে না। এখন বিজেপি 300 পাচ্ছে কি অপোজিশন 300 পাচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকেরা মাথা ঘামাবেন বা সাংবাদিকরা ভাববেন, বুঝবেন কোত্থেকে পাবে, কোত্থেকে পাবে। বিজেপির পক্ষে তো 300টা সিট পাওয়া এখন প্রায় অসম্ভব। যদি আপনি নর্মাল সেট দেখেন, আপনি এভারেস্টের মাথায় উঠে গেছেন, নেক্সট ওয়ার্ড চাঁদে তো যেতে পারবেন না এভারেস্ট থেকে। তাহলে বিহারে কিছু সিট তো লুজ করবেন, মহারাষ্ট্রে কিছু সিট লুজ করবেন, ওগুলো পশ্চিমবাংলায় কি করে বলছেন? আগের বারও আপনারা বলেছিলেন উত্তরপ্রদেশে কিচ্ছু করতে পারবে না, ওই জোট হয়েছে, কিচ্ছু হলো না, আবার বাড়বে। না জোট ফেল করেছি। জোট ট্রান্সফার না, আমি বুঝিনি বিহারে সংখ্যা কমবে কি করে বুঝলেন? জেডিইউ কি ইনট্যাক্ট থাকবে? নাও থাকতে পারে, তাহলে নাও থাকতে পারে। তেজস্বী কি জেলের বাইরে থাকবে? দেখুন, এই ইডি সিবিআই নিয়ে কথা বলার মতো জায়গা তো আমি নেই। তবে এটা তো ঘটনা, পশ্চিমবাংলায় বিজেপি পলিটিক্যালি যদি এক পায়ে এগোতে পারে, সে কিন্তু 10 কদম ইডি সিবিআই দিয়ে করছে। সুযোগটা পেয়ে যাচ্ছে, তারা পেয়ে যাচ্ছে, সুযোগটা দেওয়া হয়েছে। কই নীতিশের ওখানে তো এন্ট্রেন্স করতে পারেনি, নবীনের ওখানেও পারেনি। সেন্ট্রাল এজেন্সিরা তো বরাবরই কেন্দ্রীয় সরকারের গোলাম এবং হাতের পুতুল, সেই অস্ত্র ব্যবহার করছে। এটা ন্যায় কি অন্যায় এই প্রসঙ্গটা পড়ে, কিন্তু সেটা করে এসছে, কংগ্রেস করেছে। কংগ্রেস তো চোখ বন্ধ করে কি ধরনের ব্ল্যাকমেলিং। আপনার প্রেডিকশন কি বিহারে লোকসভাতে কি হতে পারে? এই মুহূর্তে বলা যাবে না, সিচুয়েশন ইজ ট্রিমেন্ডাসলি ফ্লুইড। এখন সেটা পশ্চিমবাংলায় তো ফ্লুইডিটি এখন ফেস করা যাচ্ছে, লোকে বুঝতে পারছে গ্রাউন্ড লেভেলে, যে এটা হচ্ছে পেনাল্টিমেট ইয়ার, শেষ বছর তো নির্বাচন। উপেন্দ্র কুশাহ কোথায় আছেন এখন? না, উনি যেটা আমি মনে করছি উনি বিজেপির সাথে যাবেন। তবে হ্যাঁ, তবে উপেন্দ্র কুশওয়ার কিছু ভোট আছে বিহারে, তো ভোটটা জাতিগত ভোট। হ্যাঁ, এখন জাতিগত ভোট কে কত ইনট্যাক্ট রাখতে পারছে। দেখুন, বিহার ইউপির ভোট, উত্তরপ্রদেশের আমার যেটুকু অভিজ্ঞতা, আমি তো ডিল করেছি, সেটা পশ্চিমবাংলার ভোটের সাথে ভারতের অন্য জায়গার ভোটের কোনো সম্পর্কই নেই, কোনো মিলই নেই। এখন হিন্দু মুসলমান এসে অনেকটা মিল দেখা যাচ্ছে, কিন্তু এর আগে পর্যন্ত কোনো দেখা যায়নি। অ্যান্ড পশ্চিমবাংলায় আমরা যেভাবে দেখি বিহার বা ইউপির ভোট, সেভাবে দেখা যাবে না।
হিন্দু ভোট বলে যে ভোট, যদি যাদবের ভোট একটা পোর্শন নিয়ে চলে যেতে পারে, যেটা নিয়ে গেছে বিজেপি, উত্তরপ্রদেশেও নিয়ে গেছে এবং বিহারেও নিয়ে গেছে। এবং আপনি যদি দেখেন উত্তরপ্রদেশে যাদব বেল্টগুলোতে অখিলেশ হেরেছে, যাদব বেল্টে হেরেছে। যদি যাদব বেল্টে রাখতে পারতো বিজেপি জিততে পারতো না, যোগী আদিত্যনাথ জিততে পারতো না। আবার এখানে যাদব বেল্ট যদি লালু যাদব রাখতে পারে বিহারে, তাহলে বিজেপি কিছু করতে পারবে না। নীতিশ কুমারের হাতে তো ভোট নেই। নীতিশ কুমারের হাতে যে ভোটটা আছে সেটা কারোর সঙ্গে গেলে সেই ভোটটার একটা ফর্মিডেবিলিটি আছে, অ্যাজ নীতিশ কুমার ব্র্যান্ড ভ্যালু, সেটাও ধাক্কা খেয়ে গেছে। এবার বাংলার প্রসঙ্গে আসি। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যেরকম ফিলিং দেখছি সুপ্রিম কোর্টের রায়ের পরে, অন্যায় হয়েছে, উনি ভগবান, উনি যেভাবে দুর্নীতির তদন্ত করছে, মানে তদন্তের কেসগুলো শুনছিলেন, সেটা আনপ্রেসিডেন্টেড। এবং ওই তারিখ পে তারিখ বলে আদালতের যে চিরাচরিত একটা রীতি আছে, যে একটা মামলা করলেন আপনি 20 বছর লাগতে পারে, অভিজিৎবাবু তার থেকে ব্যতিক্রম। সেই জন্যই তিনি বললেন আজকে তো আমার মৃত্যুদিন। মানে অনেকে বলছেন যে তার বিচার পদ্ধতির মৃত্যুদিন। তো জাস্টিস গাঙ্গুলিকে আপনি কিভাবে দেখেন? এই নিয়ে দেখুন, এই চ্যানেলে নয়, আপনার সাথে আমার বহুবার কথা হয়েছে। এবং হ্যাঁ, ওনার পক্ষে জনমানসে একটা সমর্থন আছে, যেটা বিরোধী রাজনীতির আছে, সেটাও ঘটনা। বিরোধী রাজনৈতিক দল বা দলেরা যে ডেন্ট করতে পেরেছে তার থেকে বহুগুণ ডেন্ট একা ওই এজলাসে বসে জাস্টিস গাঙ্গুলি করেছেন। সেদিক থেকে তাকে তো এটাকে অ্যাকসেপ্ট করতেই হবে, আপনি তো করতে পারবেন না। আগে একজন ক্রিকেটার ছিলেন খুব ভালো নাম করা, শ্রীকান্ত কৃষ্ণমাচারী শ্রীকান্ত। সে এমন খেলে চালাতো, পর 4টে বলে পরে বলেই আউট হয়ে গেল। আপনি যদি তেরে ব্যাট চালান, কখন আউট হবেন কেউ জানে না। এটা আমি ক্রিকেটের দিক থেকে বলছি। আপনি আউট অফ দি বক্স, আমি আগেও বলেছি যে কোনো মুহূর্তে উনি আউট হয়ে যেতে পারেন। ওনাকে এটাতে তাকে ভগবান অভিহিত করাটা তো ইমোশনের কথা। যারা ইমোশন হচ্ছেন, ঠিক আছে, টেকনিক্যালি হি ওয়াজ নেভার রাইট। ওনার যতগুলো জাজমেন্ট হয়েছে সুপ্রিম কোর্ট রিভার্স করে দিচ্ছে, যতগুলো হয়েছে সবগুলোই হয়ে যাবে। উনি চাকরি বাতিল করেছেন, সঠিক হয়েছে কি বেঠিক হয়েছে আমি বলতে পারবো না। নীতিগতভাবে সঠিক হয়েছে যে আমি বেআইনিভাবে অযোগ্য প্রার্থী, যোগ্যদের বাদ দিয়ে পয়সার মাধ্যমে আমি চাকরি পেয়েছি। কিন্তু বেঠিক কোথায়? তাকে তো শুনতে হবে। আমি খুন করেছি, ভারতের সংবিধান আমাকে শোনার জন্য দিয়েছে, জায়গা দিয়েছে। আমি একজন খুনি, আমি লোক জানে, সমাজ জানে, আদালত জানে। সিদ্ধান্ত খারিজ হচ্ছে না, স্থগিতাদেশ হচ্ছে। স্থগিত তো, এই স্থগিতটা কিন্তু বলেনি যে অযোগ্যদের আবার একটা জায়গায় আবার আদালত বান্ধব নিয়োগ করেছে সুপ্রিম কোর্ট ওই বাক কমিটির রিপোর্টটাকে খতিয়ে দেখে। বাক কমিটিটাই তো মূল, তার রিপোর্টটা থেকেই তো যত তদন্তের ডালপালা প্রসারিত হয়েছে, আদালতের ভার্ডিক্ট হয়েছে বাক কমিটির। আমি একটা জায়গায় বলছি, আমাদের দেশে এবং এসএসসি কিন্তু আদালতে গিয়ে কবুল করেছে যে দুর্নীতি হয়েছে। না, এগুলো সব ঠিক আছে, দুর্নীতি যে হয়নি কেউ বলবে না। যারা দুর্নীতিতে মগ্ন, নিমজ্জিত, তারাও কোনোভাবে বলতে পারবে না, বলুক না যে দুর্নীতি হয়নি। তাহলে টাকাগুলো মিথ্যে, তাহলে এই পদগুলো, ওই ওএমআর সিট সব মিথ্যে, সেটা তো সেই প্রসঙ্গ নয়। উনি যেভাবে করেছেন সেটা করে উনি বেরিয়ে যেতে পারতেন। বেরিয়ে গেলে আমি ব্যক্তিগতভাবে হয়তো খুশি হতাম। আমি রাজনৈতিক, সামাজিক, যুক্তিগত জায়গায় বাদ দিয়ে আমি ইমোশনের জায়গা, আমরা তো উই আর অল ইমোশনাল বিং কম বেশি। কিন্তু যেটা হয়েছে, উনি ইন্টারভিউ দিচ্ছেন জাজ বাড়িতে, একেবারে খোলা মেজাজে। তাহলে জাজ কখনো এরকম দিতে পারে নাকি? না, সেটা অন্য প্রসঙ্গ। আপনি কি ইন্টারভিউ না, তার যেটা তিনি কোর্টে শুনছেন সেইগুলো নিয়ে তিনি বলতে পারেন। তিনি ব্যক্তিকে আইডেন্টিফাই করছেন, পয়েন্ট আউট করছেন। তাহলে হোয়ার ইজ জাজমেন্ট? আরেকটা জিনিস আমি কথা বলি, শুনুন, আমি আইনজ্ঞ না, এগুলো আপনার ভালো করে। আপনি যদি একটা জাজমেন্ট দেন আর অর্ডার দেন, আপনি অর্ডার দিলেন নাই ওদের চাকরিগুলো খেয়ে নাও,
আপনি তার উপরে স্থগিতাদেশ দিয়ে যাচ্ছে অর্ডারের উপরে। জাজমেন্ট হলে কিন্তু সুপ্রিম কোর্টকে হিয়ারিং করতে হতো, তাকে সেই ইয়েগুলোকে যুক্তিগুলোকে কাটতে হতো। যদি জাস্টিস গাঙ্গুলি, আপনি যেটা বললেন স্থগিতাদেশ দিয়েছে, কার উপরে স্থগিতাদেশ দিয়েছে? অর্ডারের উপর দিতেই পারে। এই তুমি অর্ডার দিয়েছো, দাঁড়াও আমি যুক্তি দিয়ে দেখি। এটা তো আমাদের দেশে যে আইনে বলে, পজিশনের বলে জাস্টিস গাঙ্গুলি সিদ্ধান্ত নিচ্ছেন, সেই জায়গাতেও তার সুপিরিয়র পজিশনের লোকেরা সিদ্ধান্ত নিচ্ছেন, তাকে আটকে দিচ্ছেন। কলকাতা হাইকোর্ট কিন্তু সুপ্রিম কোর্টের সাবঅর্ডিনেট নয়, কেউই কারণ নয়, কিন্তু যেই জাজমেন্টটা তো সুপিরিয়র। যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতিকে বলতে পারেন না কোন মামলা কে শুনবেন। দেখুন, এই টেকনিক্যালিটিগুলো আলাদা। অটোনমি, জুডিশিয়ারির অটোনমি ট্রিমেন্ডাস, ইমিউনিটি অটোনমি ট্রিমেন্ডাস। এবং সেই জন্য একটা প্রশ্ন হচ্ছে যে 24 না 32 জন মানুষ মিলে ঠিক করবেন সব কিছু, যাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, নির্বাচনে যেতেন না, কলেজিয়াম তারাই তৈরি করবেন, সরকারের ভূমিকা থাকবে না। তাহলে লালু প্রসাদ যাদব 35 বার জিতলে তিনি যা সিদ্ধান্ত নিতেন তাই হবে। 34 বছর বামফ্রন্ট জিতেছে, তাদের কলেজিয়াম সিস্টেমটাকে কি আপনি সমর্থন করেন? আমি তার বিকল্প বলুন, ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন করেছিল তো সরকার। না ঠিক আছে, সেটা তো কাজে লাগা। সুপ্রিম কোর্ট বলছে এটা সংবিধান বিরোধী। শুনুন, একটা জায়গায় আমি ডেমোক্রেসির সমর্থক নই। একটা লোক যদি বুক বাজিয়ে এটা বলে, তাহলে তাকে বলতে হবে তুমি একটা অল্টারনেটিভ দাও। এভরি সিস্টেম হ্যাজ গট ইটস মেরিট অ্যান্ড ডিমেরিট। যদি ভারতবর্ষে আজকে পলিটিশিয়ানরা, আমি পলিটিক্সের প্রাঙ্গণ থেকেই বলছি, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কবজা করতে চায়, তাহলে এই দেশের ইন্ডিপেন্ডেন্স চলে যাওয়া খালি মুহূর্তের বাকি থাকবে। সুপ্রিম কোর্ট তো নিজে একটা অন্য মেকানিজম দিতে পারে যে এইভাবে জাজকেদের অ্যাপয়েন্ট করা উচিত। ওরা কলেজিয়ামে স্টিক করে আছে, সেটাই তো চলেছে এত বছর চলেছে বলেই চিরকাল চলবে তার কোনো মানে নেই। দেখুন, আমি পণ্ডিত নই, এই কনস্টিটিউশন বা ইত্যাদি যারা এগুলোর উপর ডিল করছে তাদের সাথে এই টেকনিক্যাল কথাগুলো বলা যেতে পারে। কমন সেন্স, কমনার্স এবং রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এবং সামাজিক ব্যাকগ্রাউন্ড থেকে বলতে পারি যে আজকে ভারতবর্ষে পলিটিশিয়ানস হ্যাভ ফেইলড ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি। বুক বাজাক না, আমি জনতা দল ইউনাইটেড, আমি আপনাকে বলছি, হ্যাঁ নীতিশ কুমার ইজ অ্যান অনেস্ট লিডার। গ্রামগঞ্জে গিয়ে দেখুন তো, ওখানে একজন পঞ্চায়েত মেম্বার, একজন জেলা পরিষদ লোকের সাথে কানাঘুষো করে দেখুন, কিসের অনেস্টি? 4 তলা 5 তলা বাড়ি করে নিয়ে এসে সব গ্রামের ভিতরে। হ্যাঁ, নীতিশ কুমার র্যাটিফাই করে না, এটাও ঠিক, ধরতে পারলে বার করে দিচ্ছে, তার বিরুদ্ধে তদন্ত করছে, সব আবার ওই বাহুবলী সাংসদকে আবার জেলের বাইরে নিয়ে আসছে, বার করে নিয়ে আসছে। না, লালু প্রসাদ যাদবের সাথে চলছে এই দ্বিচারিতা। ছেড়ে দেন, এটা পলিটিক্স হ্যাজ মেনি স্ট্রেঞ্জ বেড ফেলোজ, এগুলো ছেড়ে দেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন বলুক, কংগ্রেস বুক বাজিয়ে বলুক, বিজেপি বুক বাজিয়ে বলুক, একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বুক বাজিয়ে বলুক, ভারতবর্ষের এই 70-75 বছর স্বাধীনতার পরে যে আমরা সততার উপর ভিত্তি করে নিষ্ঠা, আমরা জনগণের সেবা করতে ব্রতী আছি, বলুক। ফাইন। আচ্ছা, এই নিয়োগ দুর্নীতি কত? না শুনুন, সেখানে জুডিশিয়ারি, ভোটের মার্কশে শুনুন, সেখানে জুডিশিয়ারি একমাত্র জায়গা, এক্সিকিউটিভের কাছে যায় না, যে কেউ ডিএমের কাছে যায়, কই কমিশনার সুপারিনটেন্ডেন্ট পুলিশের কাছে যায়, থানার ওসির কাছে গিয়ে কেউ বিচার চায়। আমরা আজ থেকে 30 বছর আগে, বামফ্রন্টের প্রথম থেকেও ছিল, বামফ্রন্ট নষ্ট করে দিয়েছে এইগুলোকে। এগুলো ভাবতে হবে, বুঝতে হবে যে ভোতা করে দিয়েছে সমস্ত ইয়েদের। আজকে কেউ থানায় যাচ্ছে, সেইটাই তো আজকের 12 বছর ধরে সেম রিজিউম চলছে। মুখ পরিবর্তন হয়েছে, লোকগুলো পরিবর্তন হয়েছে। আগে যেটা আন্ডার কভার চলতো, এখন ওপেনলি চলছে, মানুষের সামনে চলে আসছে। এবং এই এক্সপোজারটা পশ্চিমবাংলায়, এই এক্সপোজারটা জুডিশিয়ারি না করলে কে করতো? বিরোধী দল করতে পেরেছে, সিবিআই ইডি করতে পেরেছে। এবং পশ্চিমবাংলার প্রধান বিরোধী দল বলছে যে সিবিআই ঘুষ খেয়ে বসে আছে, আমি নাম নিচ্ছি না, তার বিরুদ্ধে কি কোনো সুমোটো এফআইআর দর্জ করা হয়েছে? যে সিবিআই এর অমুক অফিসার আপনি কোত্থেকে জানেন, আপনিও বলুন, তাকে সাক্ষ্য হিসাবে ডাকা হয়েছে। অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট ওয়ার্কিং। আজকে আপনি বলছেন যে একজন নেতা ঘুরে বেড়াচ্ছে, তোমার কাজ হচ্ছে তাকে পাহারা দেওয়া, কত টাকা রাজখাজানায় পেয়েছো,
বিরোধী দলনেতা লিখেছেন। তাহলে পুলিশ কমিশনার, পুলিশের কি ভূমিকা আছে? রিটায়ার করে যেরকম সুপ্রিম কোর্টের জাজ, সাংসদ হচ্ছেন, তারা 1.5 লাখ 2.5 লাখ টাকার অ্যাডভাইজার হচ্ছে। এটা কি কখনো মানুষ দেখেছে? আজকে রিটায়ার্ড পুলিশ কমিশনার 2.5 লাখ টাকা করে পাচ্ছে, উনি অ্যাডভাইজার। রিটায়ার্ড ওই কি বলে চিফ সেক্রেটারি উপদেষ্টা। আচ্ছা, নিয়োগ দুর্নীতি কতটা এফেক্ট করবে ভোটের বাক্সে? দেখুন, ভোটটা তো ডিফারেন্ট বল গেম। লোকে গালাগালি দেবে, আবার ভোটটা দেবে। লোকে বলবে আপনাকে ভোট দেওয়া উচিত, দেবে না। বলবে আপনি সঠিক লোক, আপনি এলে কাজ করবেন বলে তাকে দেবে না। ভোট ইজ অলওয়েজ এ ডিফারেন্ট বল গেম। এটা ভোট ব্যাংকের উপর নির্ভর করে। পশ্চিমবাংলায় একটা কম্পিটিটিভ কমিউনালিজম আছে, যেটা হচ্ছে একবার স্ট্রিক্ট জায়গা আছে তার। তাহলে যদি বলেন মুসলমানরা তো নড়বে না, যদি মুসলমান নড়ে যায় তাহলে সেটা কি বলছেন যে নিয়োগ দুর্নীতির উপরে ভিত্তি করে করবে? তাদের হতাশা থেকে করবে। নিয়োগ দুর্নীতির উপর ভিত্তি করে টালদাতে অনেকে দেখছে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যাচ্ছে, কোথাও আবার সিপিএম এ ফিরছে মুসলমানরা। তাহলে সে কি নিয়োগ দুর্নীতির উপর ভিত্তি করে করছে? না, তাদের হতাশার উপর ভিত্তি করে। তাহলে আপনি নিজেই এর উত্তরটা পেয়ে যাবেন। হয়তো কিছুটা প্রভাব আছে এই সার্বিক। না, কিছুটা প্রভাব মানে কি? শুনুন, ইউএসপিটা তৃণমূল কংগ্রেসের ধ্বংস হয়ে গেছে। ইউনিক সেলিং পয়েন্ট, যে আমি তো 30 বছর আগেও এটা জানতাম, দেখেছি। তখন যে জিনিস গ্রাফিটি দেওয়ালে লেখা হতো, সেটা এখন নেই। এখন লিখুক না তৃণমূলের, ওর অমুক দেখে যায়, অমুকের সততা লিখুক, দেখছেন না তো? কিন্তু তারা লিখেছে। জ্যোতি বোসকে দেখুন, পশ্চিমবাংলায় যারা যারা চিফ মিনিস্টার থেকেছে আপনারা অনেকে জানেন। আমি একজন লোককে তার বৃদ্ধ বয়সে দেখেছিলাম, প্রফুল্লচন্দ্র সেন, জনতা পার্টির দেখেছিলাম। তখন ছোটো ছিলাম, আমি যেতাম আমার বাবার সাথে। নিঃস্ব, মানে একেবারে এই মিডলটন রোডে থাকতেন। আচ্ছা, অশোক কৃষ্ণ দত্তর বাড়ির থেকে তাকে খাবার আসতো, উনি খেতেন। আচ্ছা, যাবার পরে একদিন আমার মনে আছে, উনি ধমকাচ্ছেন, এই ওকে তমুক দে কি আমার মনে নেই। উনি সোয়াবিনের দুধ খেতেন, খাওয়াতেন যারা যেত। তারপরে সে এসে ও যে কাজ করতো, বললো যে দাদা কিচ্ছু তো নেই ঘরে, কিচ্ছু নেই। মানে নিঃস্ব অসহায় একজন বৃদ্ধ পশ্চিমবাংলার 5 বছরের মুখ্যমন্ত্রী, বা 4 বছর 4.5 বছর ছিলেন। তার আগে 12, 14, 15 বছর মন্ত্রী ছিলেন। আজ বুদ্ধদেব বাবু দুর্নীতিগ্রস্ত লোক, ওনার চরম শত্রু বলতে পারবে? বা উনি কামিয়েছেন জ্যোতি বোস সম্পর্কেও বলতে পারবেন না। আর ওদিকে সিদ্ধার্থ শঙ্কর, অজয় মুখার্জি তো কিংবদন্তি যদি বলেন, বিধানচন্দ্র রায়, ডক্টর প্রফুল্ল ঘোষ। আমি তো তার কাহিনী শুনেছি, আমার তো বাবা খুব ক্লোজ তার পরিবারের সাথে ছিলেন, উনি বিয়ে করেননি, অকৃতদার। আমি তো যেসব কাহিনী শুনেছি সেগুলো তো বললে লোকে বলবে সব আপনি পুরোনো দিনের কি আজে বাজে কথা বলছেন। কিন্তু তারা দেওয়ার পলিটিশিয়ানস, তাদের ডিটারমিনেশন, ইডিওলজি, মূল্যবোধ অন্য পর্যায়ে। আচ্ছা, সেখান থেকে আমরা কোথায় এসেছি? তাহলে আজকে অভিজিৎ গাঙ্গুলিকে আমি অ্যাজ পার্সন আমি স্যালুট করছি। আমি তাকে খুব বেশি নম্বর দিতে পারছি না, কারণ আলটিমেটলি জিওপাটাইজড হবে, সব জিনিসগুলো জিওপাটাইজড হবে। কিন্তু উনি যে কাজটা করে দিয়ে গেছেন, এটা হয়তো দেখুন, এটা একটা ন্যাচারাল সিস্টেম কাজ করে। তোমার এ বধিবে যে গোকুলে বাড়িছে সে, সর্বশক্তিমান আমি হয়ে গেলাম, একদিন হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেল, আমি মরে গেলাম। তো কোথা থেকে কি হয়? আমার শেষ প্রশ্ন আমি এটা বলে দিই, এই যে পশ্চিমবাংলার শাসক দল এত পাওয়ারফুল হয়ে গেছে, ইনডমিনেটেবল লিডার, তার পার্টি সর্বশক্তিমান, সর্বত্র ছড়িয়ে পড়ছে, হঠাৎ এমন জিনিস বেরিয়ে চলে এলো। এইটা তো জুডিশিয়ারি বললো যে দেখো ওটা ওই বাক কমিশন ইত্যাদি, না হলে আপনি রাইট হতো না। দিস ইজ ট্রু, ইট হ্যাপেন্স। সর্বশক্তিমান নেতা হিটলার, মুসলিনি, যাই হোক, ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড, ল্যাটার বিকেম সো পাওয়ারফুল। ইভেন ইন্দিরা গান্ধী আজকে ক্ষমতায় বসে আছে কেন্দ্রীয় সরকারের, মোদি হয়তো মুমকি নেয়, কিন্তু মানুষের সাথে আমনা সামনা লড়াইটা কার? রাহুল ভার্সেস মোদি? অ্যাবসোলুটলি নট। লড়াই তো মোদি ভার্সেস জনগণ, মমতা ভার্সেস জনগণ। কারণ হোয়েন এভার ইউ গো টু পাওয়ার, পিপল ওয়াচিং ইউ। আপনার সামনে অভিষেকের নবজুয়ার সম্পর্কে আপনার কি? না, ওটা ফলসিফাইড জিনিস, ওগুলোর কোনো মানে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে আমি কোনো কমেন্টই করবো না। মমতা বন্দ্যোপাধ্যায় ইজ এ লিডার। আপনি তাকে পছন্দ করুন, অপছন্দ করুন, ভালো বলুন, খারাপ বলুন, বাট শি ইজ এ লিডার।
আমি মমতার সাথে দীর্ঘদিন আমি কাজও করেছি, আমি দেখেছি দ্যাট অ্যাজ বিরোধী নেত্রী মানে হিসাবে ভারতবর্ষে তিনি বেমিসাল, তার কোনো তুলনা করা যাবে না। আমি সোশ্যালিস্ট লিডারদের ওই লোহিয়া, জয়প্রকাশ এদের কথা মাথায় রেখেই বলছি, আনপ্যারালাল। সি হ্যাজ ফেইল্ড অ্যাজ এ রুলার। আজকে আমি বলছি, ইতিহাস পর্যবেক্ষণ করবে, এই মুহূর্তে তো বলা যায় না কোনো। সি হ্যাজ ফেইল্ড অ্যাজ চিফ মিনিস্টার, কলোসালি ফেইল্ড, এবং বাংলাকে ধ্বংস হয়ে গেল, আগেই ধ্বংস হয়েছিল। শিক্ষা এবং ইন্ডাস্ট্রি যেদিনকে বাংলা থেকে পরিত্যাগ হয়ে গেল, বাঙালির তো ব্যাকবোন ছিল এডুকেশন, আপনি কম্পিউটারকে ঢুকতে দেন নাই। তাহলে অভিষেককে আপনি কোনো গুরুত্বই দিতে চাইছেন? গুরুত্ব দিতে চাইছি না তা নয়, গুরুত্ব তো আছে, গুরুত্বপূর্ণ পজিশনে আছে, সেকেন্ড ম্যান ইন কমান্ড ইন তৃণমূল কংগ্রেস রুলিং পার্টি, কিন্তু ওর সাথে সম্বন্ধে আমি কমেন্ট করার মতো জায়গায় আমি নেই, আমি করবও না। কারণ উইদাউট মমতা ব্যানার্জি হি হ্যাজ গট নো এক্সিস্টেন্স। মমতা ব্যানার্জি আছেন, মমতা ব্যানার্জি যদি একটা ল্যাম্পপোস্টকে দাঁড় করিয়ে দেন, কলা গাছকে দাঁড় করিয়ে দেন, একটা চেয়ারকে নিয়ে ওখানে বসিয়ে দেন, অ্যাক্ট করবে। মমতা ব্যানার্জি ইজ মমতা ব্যানার্জি টিল নাও। কিন্তু অভিষেক ব্যানার্জিকে আমি আলোচনার ভেতরেই আনছি না, কিন্তু গুরুত্ব দিচ্ছি না এটা বলবেন না, গুরুত্ব দিতেই হবে। থ্যাংক ইউ। এতক্ষণ কথা বললাম জনতা দল ইউনাইটেডের রাজ্য সভাপতি এবং একই সঙ্গে প্রবীণ রাজনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ দত্তের সঙ্গে।